প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে বা গত 2 দিন আগে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে ভিডিওতে এক্সেলের এই ফাইল ট্যাব থেকে বেশ কিছু অপশন এবং হোম ট্যাব থেকে কাট কপি, তারপর ফরম্যাট প্রিন্টার, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ এবং অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা ছিল ওই ভিডিওতে। তো ওটা ছিল পার্ট 1 হোম ট্যাবের। আমরা আজকে পার্ট 2 করছি, যেখানে আমরা বেশ কিছু ফর্মুলা বা অপশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। এই জায়গাতে যে অপশনটা দেখছেন, এটা হলো ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশন মানে হলো যে আপনার যে কোনো সেলের ভিতরে যদি কোনো কন্টেন্ট থাকে বা কোনো টেক্সট বা যে যাই থাকুক না কেন, ওটাকে যদি আপনি কোনো ডিগ্রিতে, যেমন 20, 30, 90, 40, 50 ডিগ্রিতে অ্যাঙ্গেলে একটু সাজাতে চান, একটু বাঁকা করতে চান, সেক্ষেত্রে এই অপশনটা ইউজ করা হয়। যেমন আমি এখানে লিখলাম DHAKA ঢাকা। এখন এটাকে যদি আমি একটু অ্যাঙ্গেল করতে চাই, যেমন এখান থেকে আমি এই যে প্রথম অপশনটা সিলেক্ট করলে একটা মানে স্টাইল তৈরি হলো। আমি যদি দ্বিতীয়টা করি, তাও একটা স্টাইল তৈরি হলো। তো এখানে যে কটা অপশন আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। জাস্ট একটু স্টাইলের জন্য এই ওরিয়েন্টেশন অপশনটা ইউজ করা হয়। ওকে, আমরা এবার দেখব দ্বিতীয় অপশন। এটা হলো ইনটেন্ট ডিক্রিজ ইনটেন্ট এবং ইনক্রিজ ইনটেন্ট মানে হলো যে আপনি এই জায়গাতে একটি ওয়ার্ড লিখলেন, যেমন হাই কথাটা লিখলেন, এবং এই টেক্সটটাকে যদি আপনি ইনডেন্ট করেন ডান পাশে নিতে চান, যেমন আমি একটু ডান পাশে নিচ্ছি, এরকম আপনি আপনার পছন্দ অনুযায়ী পজিশন নিতে পারেন। এটা হলো ইনডেন্ট। এবং এটা হলো ডিক্রিজ, আমি যতটুকু ইনডেন্ট একটু আগে করেছিলাম সেখান থেকে আমি একটাকে কমিয়ে বাম পাশে নিয়ে আসলাম। এই হলো ইনডেন্ট, ঠিক আছে। আর আরেকটি বিষয় হলো, যদি আপনি এখানে যদি একটি বড় কোনো সেল নেন, যেমন আমি এই সেলটাকে নিলাম, এই সেলটাকে মার্জ করলাম, আর দুটো সেল নেই, একত্রে মার্জ করি, মোটামুটি এই পর্যন্ত মার্জ করলাম। এখন আমি যদি লিখি, যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, লেখাগুলো কিন্তু আস্তে আস্তে বামের দিকে চলে আসছে, তাই না? তা আমি চাচ্ছি না যে এটা বামের দিকে যাক, আমি শুধু ঢাকাটা লিখি, ঢাকা। ওকে, তারপরে ঢাকা লেখার পরে আমি এটাকে একটু ইনডেন্ট করি, যেমন এই ইনডেন্ট করলাম। এখন দেখবেন এটা বামের দিকে যাবে না, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। কি হলো? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন লেখাটা অনেক বড় হয়ে গেল না? একটা সেলের ভিতরে আমার এই লেখাটা পুরোপুরি ফিট হলো না। আমি যদি একটু র্যাপ করি, মানে একটু র্যাপ টেক্সট করি, দেখেন ইনডেন্ট আমি যতটুকু রেখেছিলাম, বাম পাশ থেকে যতটুকু আমি খালি জায়গা রেখেছিলাম, ঠিক প্রথম লাইন শেষ হয়ে র্যাপ টেক্সট হয়ে এই দ্বিতীয় লাইন কিন্তু এই প্রথম লাইন বাম পাশে বরাবর সীমানা একই জায়গায় বসে শুরু হয়েছে, তাই না? আর আমি যদি এটাকে ইনডেন্ট না করতাম, তাহলে দেখুন কি হয়। যেমন আমি এখান থেকে এই পর্যন্ত ধরলাম, মার্জ করলাম, আমি এখানে দেখলাম ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমি এটাকে ইনডেন্ট করব না, এটাকে আমি র্যাপ করি। র্যাপটা কি আমি একটু পরে বোঝাচ্ছি। এই যে ইনডেন্ট না করে আমি এটাকে র্যাপ করলাম। র্যাপ করার পর দেখেন লেখাটা কিন্তু প্রথম লাইনটাও কিন্তু বাম পাশে চলে গেছে, একদম বামের লাস্ট সীমানায় চলে আসলো। এবং দ্বিতীয় লাইনটা কিন্তু সে তার মন মতো একটা পজিশন নিয়ে নিল, সেন্টারে, বামে আসলো না। আমি যখন এটাকে ইনডেন্ট করব, যেমন আমি আবারও দেখাচ্ছি ইনডেন্টটা কি। যেমন আমি মার্জ করলাম। মার্জ তো আমি প্রথম ক্লাসে বলেছিলাম হয়তো, যে অনেকগুলো সেলকে একত্র করে যে একটা সেলে রূপান্তর করা হয়, এক্সেলের ভাষায় এটা মার্জ বলে। আমি এখানে যদি একটু লিখি ঢাকাকে আমি একটু ইনডেন্ট করে নিই, সিলেক্ট করলাম, এতটুকু রাখলাম। দেখবেন আমি যত বড়ই লেখা লিখি না কেন, পরে যদি এটাকে র্যাপ টেক্সট করি, র্যাপ টেক্সট মানে মোড়ানো, লম্বা কোনো কিছুকে সংকীর্ণ করে ছোট করে তোলা। যেমন ফুলের দোকানে বা কোনো মাতাম বা আমরা রেস্টুরেন্টে দেখেছি অনেক কিছু খাবার দাবার তারা যদি ডেলিভারি দেয় কাস্টমারকে, তখন ওই র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে মুড়িয়ে অনেক বড় জিনিসগুলোকে ছোট করে সেফটিভাবে সুন্দর করে সাজিয়ে দেয়।
সেটি আর কি র্যাপিং টেস্ট। এটা ভার্টিক্যালি বা হরিজেন্টাল বাম থেকে ডানে যত বড় লম্বা লাইন হবে এটাকে র্যাপ টেক্সট করার পরে এটা অটোমেটিক ডান বাম থেকে কমে নির্ধারিত যেই সেলে আছে ওই সেলটার হাইট অটোমেটিক বেড়ে একটা সেলের ভিতর থাকবে, ডানে বামে অতটুকু বিস্তৃত থাকবে না। তো আমি এখানে দিলাম ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। দেখেন এটা আমার একটা সেলের বাহিরে বা মানে বাহিরে আছে কিছু কন্টেন্ট, আমি এটাকে র্যাপিং করছি। র্যাপিং করার পরে যে ইন্ডেন্ট করলাম প্রথম লাইনটা যেখান থেকে আমি মানে শুরু করলাম, ঠিক দ্বিতীয় লাইনটাও এই উপরের লাইন যেখান থেকে শুরু হয়েছে ঠিক নিচে তার নিচের লাইনগুলো ঠিক ওই বরাবর থেকে শুরু হবে। এটা হলো ইন্ডেন্ট। এখন এটাকে আপনি কমাইতে পারেন, একত্রে চলে আসবে এলো ইন্ডেন্ট। ঠিক আছে, বুঝা গেল? এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমরা দেখব মার্জ তো বললাম একবার যে আসলে যে মার্জ অনেকগুলো সেল যদি একত্র করে আমরা এই অপশনটা ক্লিক করি, মার্জিন সেন্টার, যেমন এটা ক্লিক করলাম মার্জিন সেন্টার, আমি লিখলাম আই এম এ টিচার। হ্যাঁ, আমি এটা দিলাম। তো লেখাটা কিন্তু স্টার্টিং পয়েন্টটা হলো মাস থেকে শুরু হলো, তাই না? আমি যদি একটু ব্যাকে যাই, যেমন আমি এটা কেটে দিলাম, আবার লিখি, দেখেন আমার লেখার স্টার্টটা মানে লেখার স্টার্টিং পয়েন্টটা কিন্তু মিডল থেকে হচ্ছে, তাই না? তো এইটা হলো মার্জ সেন্টার। আর যদি মনে করেন এটাকে আমি আনমার্জ করে দিই, আমি আগের মতো নিয়ে নিই আনমার্জ সেল। আমি যদি এটাকে মার্জ সেন্টার না দিয়ে মার্জ অ্যাক্রস দিই, এটা দিই যদি, তাহলে কোন জায়গা থেকে হবে? দেখেন এই মার্জ অ্যাক্রস হলো আপনার এই যে মার্জ অ্যাক্রস হলো এই যে দুইটা সেলকে আপনার দুইটা কলামকে মার্জ করছে সে। হ্যাঁ, কিন্তু ওই কলামের সাথে দুইটা র কিন্তু একত্র করে নাই। এই যে রো আছে না, এখানে কিন্তু দুইটা কলাম, এই রোটা কিন্তু একটা রোই আছে। আর এটা হলো আপনার তাও একটাই রো, কিন্তু দুইটা কলামকে সে মার্জ করছে। তো মার্জ অ্যাক্রস হলো যে কলামগুলোকে মার্জ করবে, রোগুলোকে মার্জ করবে। যেমন আমি এখান থেকে এই পর্যন্ত ধরে যদি এখান থেকে যদি মার্জ অ্যাক্রস দিই, তাহলে কিন্তু কলামগুলোকে সে মার্জ করবে এবং রোগুলোকে সে মার্জ করবে, কিন্তু একাধিক রোকে করবে না, একাধিক। এই দেখেন আমি দেখাচ্ছি, এই যে দেখেন সম্পূর্ণ কলামগুলোকে সে মার্জ করে ফেলছে, রোগুলো কিন্তু রোয়ের মতোই আছে। ঠিক আছে, একটা রো আরেকটার সাথে কোনো মার্জ হয় না। তো এটা হলো মার্জ এন্ড অ্যাক্রস। মার্জ সেল আমি যদি এখান থেকে দিই মার্জ সেল, এই মার্জ সেল দিলাম এখান থেকে দিলাম, যদি লিখি তাহলে এটা বাম থেকে লেখা শুরু হবে, বাম সাইড থেকে লেখা শুরু হবে। মার্জ সেন্টার হলো আমি মার্জ করার পরে মানে মিড পয়েন্ট থেকে মাঝখান থেকে লেখা শুরু হবে। আর শুধু মার্জ সেল হলো যে আপনি লেখাটা লেফট সাইড থেকে শুরু হবে, ব্যাস। আর ওরিয়েন্টেশন তো আপনারা বুঝিনি, এই লেখাটাকে উপর নিচে মাঝে নিতে গেলে আপনাদেরকে এই কয়টা অপশন, এই 6টা অপশন আপনাকে ইউজ করতে হবে। ওকে, এইগুলো আমাদের মার্জের খেলা। আর নিচে যেটা আছে এটা হলো আপনার আনমার্জ, মানে আপনি একটা বিষয়কে মার্জ করার পরে আপনি চাচ্ছেন না, তখন আপনি কী করবেন, সিলেক্ট করে আবার ক্লিক করলে এটাও হয় আনমার্জ হয়ে যায়। আবার মার্জ করার পরে যদি আপনি এখান থেকে যদি আনমার্জ সেলস করেন, তাহলেও কিন্তু একই কাজ করবে। ওকে, এইবার আসি আমরা এখানে জেনারেলে অনেকগুলো অপশন আছে। এখানে আমাদের বেশিরভাগ অপশনই লাগে না, যেমন কিছু অপশন আমাদের অহরহ ব্যবহার হয়, যেমন জেনারেল। এই মুহূর্তে এই যে আমরা যত সেলে যা করছি না, কিন্তু এটাকে জেনারেল ফরম্যাটে আছে আর কি, কোনো স্পেসিফিক কোনো ফরম্যাটে বা স্পেসিফিক কোনো ফর্মিউলায় কিছুই আমরা ইনপুট দিচ্ছি না। নর্মালি এটা জেনারেল ফরম্যাটে আছে প্রত্যেকটা সেল। হ্যাঁ, প্রত্যেকটা সেল কিন্তু একটা জেনারেল ফরম্যাটে আছে, কোনো স্পেসিফিক কোনো ফর্মুলা সেলের ভিতরে এন্ট্রি নেই। এগুলো জেনারেল। আর নাম্বার তো নাম্বার, যেমন আমরা যদি নাম্বারে ক্লিক করি, এখন এখানে আপনি নাম্বার দিতে পারেন। নাম্বারিংটা হলো এটা হলো নাম্বার সেল। আমি যদি নাম্বারটা দিই, এই নাম্বার দিলে এখানে আপনার ডেসিমাল চলে আসে। ডেসিমাল মানে দশমিকের পরে যে দুইটা সংখ্যা আসে,
এই দুইটা সংখ্যা আপনি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। সেটার জন্য আমরা এখান থেকে এই অপশনটা ইউজ করতে পারি। যেমন এখান থেকে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দশমিক বাড়বে, দশমিকের পরে সংখ্যা বাড়বে ডেসিমাল, আর যদি এখান থেকে দিই তাহলে কমে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের দশমিকের পরে যে নাম্বারগুলো আছে এগুলো কমায় বাড়ায়। ওকে, এগুলো নাম্বার। আর এখানে আমরা আরেকটা পাচ্ছি যে কারেন্সি। কারেন্সি কি? কারেন্সি যেমন এখানে দিলাম আমি 500 টাকা, আর এই জায়গাতে দিলাম আমি নাম্বার আমি দিলাম 500, এখানে দশমিক চলে আসবে, কারেন্সি এখানে আসলো না। কারেন্সি কোথায়? কারেন্সি। এখন আমরা দেবো কারেন্সি। যেমন আমরা একটা সেল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে যদি আমরা এটাকে কারেন্সি দিই, যেমন কারেন্সি এখানে দিলাম 500, এটা দিলাম অটোমেটিক কারেন্সির আমাদের এখানে শো হলো কারেন্সি। এখানে সিম্বল যে ইউএসডি ডলারের যে সিম্বল, আমাদের বাংলাদেশের কারেন্সির আইকন হলো মনে করেন সিম্বল হলো বিডিটি দেয়, অনেক সময় বাংলাতে টি দেয়, বিডিটি। তো আমরা যদি এই যে ইউএসডি ডলারের এই আইকনটা যদি না চাই, এই সিম্বলটা যদি না চাই, তাহলে আমরা এটাকে ক্লিক করে আমরা যেতে পারি। যেমন এই জায়গাতে যে কারেন্সির সিম্বলগুলো আছে এখানে ক্লিক করে আমরা মোর অ্যাকাউন্ট, কারেন্সির যে অপশনটা আছে, কারেন্সি সিম্বলের যে অপশনটা আছে এখান থেকে আমরা মোর অ্যাকাউন্টিং ফরম্যাট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এদিকে যে অ্যাকাউন্টিং অপশনটা আছে এখানে এটাই থাকবে। এখানে এই জায়গা থেকে আমরা দেব বিডিটি, যেমন আমি তাড়াতাড়ি লিখলাম বিডিটি, চলে আসলো বাংলাদেশের টাকার যে কারেন্সি সিম্বল এটা বিডিটি, এই বিডিটি চলে আসলো। এবারে আমরা দেখব অ্যাকাউন্টিং। কারেন্সি হিসাবটা হলো কি, যেমন টাকা পয়সা, যেমন বিভিন্ন আপনারা ই কমার্স সাইটগুলোতে দেখবেন যে বিভিন্ন পণ্যের দাম, তারপরে বিভিন্ন অঙ্কের হিসাব নিকাশ, যেমন প্রোডাক্টের দাম, সেলিং বাইংয়ের হিসাব নিকাশ, এগুলো সব এই কারেন্সি, নর্মালি একটা কারেন্সি বোঝানোর জন্য আর কি। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেগুলো অ্যাকাউন্টিং হিসাবটা, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা কাজ করে অ্যাকাউন্টিংয়ের সেই সিম্বলটা এখানে আসবে। দুটার মাঝে কিছুটা পার্থক্য আছে, আমি দেখাচ্ছি আপনাকে। যেমন এটা যদি আমি 500 দিই, 500, এটাকে যদি আমি সিলেক্ট করে অ্যাকাউন্টিং দিই তাহলে দেখেন, আর এটাকে আমি বিডিটি দিয়ে দিই, বিডিটি মোর অপশনে গিয়ে আমি এখান থেকে বিডিটি দিয়ে দিলাম। পার্থক্য কোথায়? পার্থক্য তো কিছুটা অবশ্যই আছে এখানে। এটা যদি আমি ক্লিক করি অ্যাকাউন্টিং, আর এটা হলো অ্যাকাউন্টিং, আমি এটাকে কারেন্সি করি, কারেন্সি। অ্যাকাউন্টিং আর কারেন্সির ভিতর পার্থক্য দেখেন, এখানে কিন্তু যে সিম্বলের সাথে কিন্তু এক অ্যামাউন্ট আছে, আর এখানে সিম্বলের পরে বেশ কিছু স্পেস থাকার পরে আপনার অ্যামাউন্টটা দেওয়া আছে। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোনটা কারেন্সি, কোন এই সেলটাতে কারেন্সি অ্যাপ্লাই নাকি কি যেন যে অ্যাকাউন্টিং ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এটা হলো আমাদের কারেন্সি, আর এটা হলো আমাদের অ্যাকাউন্টিং। তো কারেন্সি যেটা, ওইটা সবসময় অ্যামাউন্টের সাথেই সিম্বলটা থাকে, আর যেটা আমাদের অ্যাকাউন্টিং সেটা একটু গ্যাপ থাকে, সিম্বলের থেকে একটু গ্যাপের পরেই হলো অ্যামাউন্ট। ওকে, তারপরে আমরা দেখব যে শর্ট ডেট আর কি। যেমন এটাকে যদি আমি ডেট দিই, যেমন শর্ট ডেট যদি দিয়ে আমি দিয়ে দিলাম শর্ট ডেট আসলো, একটা ডিফল্ট ডেট চলে আসলো। আর যদি এটাকে আমি লং ডেট দিই তাহলে লং ডেট চলে আসলো, বার সহকারে, নাম সহকারে সুন্দরভাবে চলে আসলো। আর এখান থেকে টাইম যদি আমি দিয়ে দিই, যেমন এই সেলটা আমি সিলেক্ট করে যদি টাইম দিয়ে দিই তাহলে কি দেখাবে, এই যে এটা টাইম দেখালো। তারপরে কি আছে, পার্সেন্টেজের হিসাব তো আমি দেখালামই। যেমন আমি এখান থেকে যদি এই যে পার্সেন্টেজের অ্যাকাউন্ট আছে, এখান থেকে যদি এটা আমি 5% দিই, অনেক সময় আমাদের হিসাব নিকাশে লাগে 5%। তারপরে ফ্র্যাকশন আমি বুঝি না অত ভালো, ফ্র্যাকশনের হিসাব যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করে তারা বুঝবে, এটা আমি ভালো বুঝি না। আর এটাও বুঝি না সায়েন্টিফিক। এবং টেক্সটের জায়গাতে আমরা নর্মালি প্লেন টেক্সটের, যেটা এমনিতে নর্মালি আমরা টেক্সট করতে পারি, কিন্তু টেক্সটের আলাদা ফর্মুলাই আছে, এখানে আমরা টেক্সট করতে পারি। টেক্সটের জায়গাতে আমরা যদি মোবাইল নাম্বার লিখি তাহলে কিন্তু 01টা থাকবে, 0197 মনে করেন, এটা একটা নাম্বার থাকবে। কিন্তু আমি যদি নাম্বারের উপরে লিখি, আর নর্মালি যদি ডিফল্ট যেটা থাকে, জেনারেল যেই ফর্মুলা, জেনারেল অপশনে রেখে যদি যে কোনো একটা সেলে যদি আপনি নাম্বার লিখেন তাহলে কিন্তু আপনার 0টা থাকবে না।
তো আপনি যদি জিরো রাখতে চান তাহলে সেক্ষেত্রে টেক্সটও রাখতে পারেন, টেক্সট রাখলে পরে জিরো আসবে, অথবা আরেকটা সিস্টেম আপনি লিখতে পারেন, যেমন জেনারেলি থাকবে, তবে এই জায়গাতে আমি যদি সিঙ্গেল অ্যাপোস্ট্রোফি কমা দিই, সিঙ্গেল, যেমন 01845, সরি এটা সিঙ্গেল হবে, ডাবল না, সিঙ্গেল, এই যে দেখছেন জেনারেল ফরম্যাটই আছে, কিন্তু আমি এটা অ্যাপোস্ট্রোফি সিঙ্গেল কোট দিয়ে, সিঙ্গেল কোট, হ্যাঁ, এটা হলো ডাবল আর এটা হলো সিঙ্গেল। সিঙ্গেল কোড দিয়ে যদি আপনি নাম্বার লিখেন তাহলে সেক্ষেত্রে জিরো প্রথম থাকবে। আর নর্মালি এমনি ডিফল্ট জেনারেল অপশনে থাকা অবস্থায় আপনি কোনো সেলের উপরে যদি নাম্বার লিখেন, মোবাইল নাম্বার, তাহলে সেক্ষেত্রে জিরোটা আসে না। তাহলে আমরা জিরো আনার জন্য দুইটাভাবেই দেখলাম, আপাতত আরও অনেক অপশনই আছে, আমরা আপাতত এই দুইটাই জানি। জিরো আনার জন্য প্রথমে আমরা সিঙ্গেল কোড দেব, তারপরে 01845 এটা দিলাম, একটা নাম্বার দিলাম, আমাদের নাম্বারে প্রথম জিরো থাকলো, অথবা আমরা এটাকে টেক্সট ফরম্যাটে রেখে আমরা এখানে 01845 একটা নাম্বার দিয়ে দিলাম, আমাদের এখানেও জিরো থাকলো, কিন্তু নর্মালি এখানে থাকবে না, শুধু জেনারেলে থাকবে না। তো এখানে আমাদের সবগুলো অপশন জানা হলো। এখন এটা কি, এটার কাজটি, যেমন আমি এখানে 100 দিলাম, 100 দেওয়ার পরে আমি যদি এটাকে এই দিলাম, তাহলে আমাদের এখানে ডেসিমাল চলে আসলো, দশমিক চলে আসলো। এটা দ্বারা আপনাকে অনেক সময় লম্বা ফিগার হলে এই অপশনটা ইউজ করা হয়, হ্যাঁ, কমা স্টাইল। তো দ্বিতীয় পার্টে আমরা আপাতত এতটুকুই রাখি, কারণ এর বেশি যদি আমি দিই আপনারা নিতে পারবেন না। তৃতীয় পার্টে আমরা বাকিগুলো ক্যাপচার করব, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই জায়গা থেকে এই বিষয়গুলো আমরা তৃতীয় পার্টে ক্যাপচার করব। হ্যাঁ, ভিডিওটা ভালো করে দেখুন, আশা করি উপকৃত হবেন। ইনশাল্লাহ পরবর্তী আবার হোম ট্যাবের পার্ট 3 আসবে, এটা হলো হোম ট্যাবের পার্ট 2। তো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যারা এই ভিডিওটা দেখছেন তার আগের ভিডিওটা, মানে প্রথম ভিডিওটা আগে দেখবেন, হোম ট্যাব পার্ট 1 দেখে তারপরে এখানে আসবেন, তাহলে আপনার পুরোপুরি বোধগম্য হবে যে আসলে কি আলোচনা হয়েছে দুইটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।